নমস্কার বন্ধুরা, আমি সুজয় আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসায়। চলে এসেছি বহুতই একটা ইম্পর্টেন্ট সাবজেক্টের উপর, যেটা হেডিংই আপনারা দেখতে পেয়েছেন। যে আজকে কথা বলছি যে আমরা আমাদের জীবনের স্বপ্নকে নিয়ে, আমাদের জীবনকে নিয়ে এবং আমাদের জীবনের লক্ষ্যকে নিয়ে। সো বন্ধুরা, আমরা কখনো কোনো দিন এটা ভাবি মাঝে মাঝে যে মোটিভেশন কোনো কাজ করে কি আমাদের জীবনে? মোটিভেশন নিয়ে কী হবে? মোটিভেশন আজ আছে, দুদিন পরে চলে যায়। কিন্তু বন্ধুরা, আমি আপনাদেরকে হলপ করে বলতে পারি যে আমাদের প্রত্যেকের জীবনে মোটিভেশন 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 কিন্তু অবশ্যই দরকার। হ্যাঁ, মোটিভেশন ছাড়া আমরা জীবনে কোনো কাজ হাসিল করতে পারি না, সাকসেস হতে পারি না। আমাদের প্রত্যেকটা কাজের পেছনেই কিন্তু মোটিভেশন খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা। মোটিভেশন কথাটার অর্থই হচ্ছে মোটিভ টু ওয়ার্ড অ্যাকশন, অর্থাৎ আমাদের মোটিভ, প্রত্যেক মানুষের কিছু না কিছু মোটিভ আছে, সেই মোটিভ টু ওয়ার্ড অ্যাকশন। অর্থাৎ আমরা যদি মোটিভের প্রতি যদি আমরা আগিয়ে যাই এবং তার জন্য যে অ্যাকশান আমরা নিই সেই দিকে আগানোর জন্য, এবং তারপর যে এনার্জি আমরা পাই, সেটাই হচ্ছে মোটিভেশন। তো বন্ধুরা, আজ আমি কথা বলতে চলেছি যে আমরা আমাদের জীবনকে নিয়ে, আমাদের জীবনের স্বপ্নকে নিয়ে এবং আমাদের জীবনের লক্ষ্যকে নিয়ে। বহুত ইম্পর্ট্যান্ট, সমস্ত স্টুডেন্টদের জন্য এই আলোচনা খুব ইম্পর্ট্যান্ট, এবং যারা স্টুডেন্ট নয় তাদের জন্যও খুবই ইম্পর্ট্যান্ট। সো বন্ধুরা, আই হোপ যে আপনারা আমার সাথে সাথ দেবেন, থাকবেন এবং গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিয়ে আপনাদের মতামতও ব্যক্ত করবেন এই লাইভ সেশনে। শুধু তাই নয় বন্ধুরা, এখান থেকে আপনারা 100% বলতে পারি গ্যারান্টি দিয়ে যে আপনারা অনেক কিছু শিখে যেতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, তো নমস্কার বন্ধুরা, আমি সুজয় আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসায়। আমি মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার এবং লাইভ কোচ হিসাবে কাজ করছি আপনাদের সাথে আপনাদের ভালোবাসায়। সো বন্ধুরা, যারা যারা এই ভিডিওটি বা আমার ভিডিও দেখেন তাদের কেমন লাগে অবশ্যই আপনারা ব্যক্ত করতে পারেন। সো কথা না বাড়িয়ে আমি সিধা চলে আসছি পয়েন্টে। আচ্ছা বন্ধুরা, আমাদের কখনো মনে হয় আমাদের যে হোয়াট ইজ দ্য মিসিং ইন আওয়ার লাইফ? আমাদের লাইফে কিছু মিসিং মনে হয় কি? না, মনে হয় ইটস ওকে, বিন্দাস, যা আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, সব জোড়াতালে দিয়ে চলছে, কম্প্রোমাইজ করে চলছে, এমন মনে হয়? কখনো কি আপনার মনে হয়েছে যে কিছু তো আমার জীবনে মিসিং আছে, কিছু তো আছে আমার জীবনে মিসিং? দেখুন বন্ধুরা, আমি কথা বলি না, আপনার একদম মনের কথা বলি। যদি আপনি সেটা অনুভব করতে পারেন, আপনার মনের কথার সঙ্গে মিলে যাবে এবং আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনারই মনের কথাই বলছি। বন্ধুরা, যদি আমরা মিসিংকে উপলব্ধি না করতে পারি যে কিছু আমাদের জীবনে মিসিং হচ্ছে, কিছু না কিছু আমাদের জীবনে মিসিং হচ্ছে, তবে তো আমাদের জীবনটা 16 আনা বৃথা। আমাদেরকে বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য মিসিং অফ ইয়োর লাইফ। আমাদের জীবনে কি মিসিং আমরা করছি, মিসিংটা কি করছি? তখন দেখবেন মিসিংটা খুঁজতে গিয়ে যে হ্যাঁ, আমার যতটা স্বপ্ন ছিল, যতটা যাওয়ার কথা ছিল, যেখানে পৌঁছানোর কথা ছিল, সেখানে আমরা পৌঁছাতে পারিনি। প্রত্যেকের লাইফে আপনি দেখুন, ছোটোবেলায় পড়াশুনো করেছেন, তারপরে আপনি স্কুলে গেছেন, স্কুলের পর যখন স্কুল লাইফ শেষ করতে বা স্কুল লাইফ শেষ করেছেন, কলেজ লাইফে পদার্পণ করেছেন, আর আপনার জীবনে অনেক স্বপ্ন ছিল, আপনি আইএস হবেন, আইপিএস হবেন, ডক্টর হবেন, ইঞ্জিনিয়ার হবেন, উকিল হবেন, ব্যারিস্টার হবেন, বা এক্সেট্রা সরকারি নৌকরি করবেন, চাকরি করবেন, বা নিজের বিজনেস করবেন, নিজের পায়ে দাঁড়াবেন। কিন্তু তার আগেই যদিয়ং হৃদয়ং তব তদয়ং হৃদয়ং মম হয়ে গেছে, অর্থাৎ শাদি হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে আপনাদের, আর আপনাদের স্বপ্নগুলো ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। আপনারা ভেবেছিলেন তবুও যে শ্বশুরবাড়ি গিয়েও কিছু করবো, কিন্তু সেখানেও হয়নি। বা অনেক সময় ঠিক অনুরূপভাবে মেয়েদের ক্ষেত্রে যতটা প্রযোজ্য, ছেলেদের ক্ষেত্রেও ততটাই প্রযোজ্য। ছেলেরা অনেক সময় সংসারের ভারাক্রান্ত হয়ে তাদের রেসপন্সিবিলিটি এত পড়ে যায়, তারা তাদের জীবনের স্বপ্নকে না বন্ধুরা আগিয়ে নিয়ে যেতে পারে না। রাধে। সো আগেই নিয়ে যেতে পারে না। তাই আমি আপনাকে বলছি, যারা আমার এই ভিডিও দেখছেন, যারা আমার ভিডিও দেখেন, বন্ধুরা, আপনাকে একটা কোশ্চেন করছি যে হোয়াট ইজ দ্য মিসিং অফ ইয়োর লাইফ? আপনি কি কখনো অনুভব করেছেন না আপনার জীবনে মিসিং কিছু আছে কিনা, কিছু একটা মিস করছেন কিনা? মিস বলতে এখানে কাউকে, ব্যক্তি বিশেষ, আপনার প্রিয় মানুষকে মিস করার কথা আমি বলছি না
বন্ধুরা, আমি মিস করার কথা বলছি, জীবনে কিছু মিস করছেন কিনা। যদি মিস করে থাকেন তবে সেটাই আপনার লক্ষ্য, সেটাই আপনার গোল, সেটাই আপনি হতে চেয়েছিলেন, যা আপনি হতে পারেননি আর যার জন্য আফসোস করছেন। আর সেখান থেকে যদি আপনি ভাবেন যে আমাকে তো কেউই দাম দেয় না, কেউ অবহেলা করে। প্রত্যেকেই আমরা সাকসেস চাই, কে চায় না সাকসেস বলুন তো? প্রত্যেকেই আমরা সাকসেস চাই, তাই না? হ্যাঁ, আছে অবশ্যই, প্রত্যেকের লাইফে কিছু না কিছু মিসিং আছে। কারণ বন্ধুরা, আমি সর্বদাই বলি যে একটা গাছ না, সে জানে না যে কত উঁচুতে সে উঠতে পারে, কত ফুল ফল দিতে পারে, কত পাতা দিতে পারে, কত শাখা পোশাকা দিতে পারে, তাই না? আর কত বড় হতে পারে একটা গাছ জানে না। বন্ধুরা, আমি এটাই বলতে চাইছি যে আপনারাও জানেন না যে আপনার মধ্যে কত অ্যাবিলিটি আছে, কত ক্যাপাসিটি আছে। শুধু আপনাকে যেটা করতে হবে সেটা খুঁজতে হবে, নিজেকে নিজের মধ্যে খুঁজতে হবে। আমরা হারিয়ে গেছি, কোথাও না কোথাও আমরা হারিয়ে গেছি। আমাদেরকে নিজেদেরকে খুঁজে বার করতে হবে। আপনাকে আমি বলছি, যদি আপনি তো বেঁচে আছেন, কিন্তু আমি আপনাকে যদি বলি, হয়তো আপনি রাগ করবেন, কিন্তু এটাই সত্যি। আমি বলবো যে আপনি বেঁচে তো আছেন, কিন্তু আমার চোখে, অ্যাকর্ডিং টু মি, আপনি বেঁচে আছেন কিন্তু জিন্দা লাশ হয়ে, যার কোনো দামই নেই। উঠছেন সকালবেলা, কাজ করছেন, সংসারে রুটিন মাফিক কাজ করছেন, একদম রুটিন মাফিক। কালকেও যেটা করেছেন, আজকেও সেটা করছেন, পরশুদিনও করবেন। কত বছর ধরে আপনি করেই আসছেন একই কাজ। সেই সকালবেলা ওঠা, রুটিন মাফিক কাজ, আবার সেই রাতে সেই একই রকম কাজ। দেখুন আপনার রুটিনের কোনো চেঞ্জ আছে কিনা? শুধু যেটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে আপনার সবজি, রান্নার সবজি। কখনো ভেন্ডির জায়গায় ডিম করছেন, ডিমের জায়গায় মাংস করছেন, কখনো পনির করছেন, কখনো শাক করছেন, হ্যাঁ না? এইগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু আপনার রুটিন কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু আপনার কাজের রুটিন, আপনার চিন্তা ভাবনার রুটিন সেই একই। দেখুন, সেই বিকেলবেলা আবার সেই পাড়া প্রতিবেশীদের সামনে বসা আর গসিপ করা, এই অপরের বউয়ের নামে, অমুকের বউয়ের নামে, বা মানে অন্যভাবে নেবেন না, বা অমুকের নামে, তমুকের নামে, হ্যাঁ ও অমুক, ও অমুক, এইভাবে যে আলোচনা, পরনিন্দা, পরচর্চা, পিএনপিসি, আমি বলছি না আপনারা করেন, কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু এটা করছে। ইয়েস অর নট? আপনারা আমাকে মানে অন্যভাবে নেবেন না প্লিজ, কিন্তু আমি যেটা বলছি সেটা সত্যি, আর সত্যিটা আমি চোখে আঙুল দেখিয়ে দিতে খুব ভালোবাসি। বন্ধুরা, তার জন্য যদি আমি আপনাদের কাছে অপরাধী হই, তো ইয়েস, আমি স্বীকার করছি আমি অপরাধী, কিন্তু ইট ইজ ট্রু। আমরা জীবনে প্রত্যেকে উন্নতি চাই, আমাদের ছেলে মেয়ে উন্নতি করুক, আমাদের ছেলে মেয়ে বড় হোক, কিন্তু ছেলে মেয়েদের পাশে বসে আমরা ঘন্টার পর ঘন্টা আমরা মোবাইল ঘাঁটছি, আমরা সিরিয়াল দেখছি, আমরা ছেলে মেয়েদের পাশে বসে আমরা অন্য কাজ করছি, যেটা ছেলে মেয়েদের পড়াশোনা থেকে দূরে থাকছে, বা ছেলে মেয়েদের কী সংস্কার আমরা দিচ্ছি প্রত্যেক দিন। আপনি দেখুন, ইট ইজ ট্রু। আমাদেরকে বন্ধুরা, তারপরে আমরা বলছি যে মিসিং তো আছে জীবনে, অনেক কিছু আছে জীবনে, আমরা অনেক কিছু করতে পারিনি, হ্যান ত্যান এক্সেট্রা, অনেক কিছু। আর আমরা এর জন্য অজুহাত দিচ্ছি। আমাদের 3টে হাত, একটা হচ্ছে বাঁ হাত, একটা ডান হাত, আর একটা হচ্ছে অজুহাতটা না এত দিতে ভালোবাসি আমরা প্রত্যেকে। হ্যাঁ, কোনো কিছু নেই তো অজুহাত আমাদের কাছে আছে, একটা অজুহাত খাড়া করে দেব। আর বন্ধুরা, আমরা জানি না যে আমরা নিজের পায়ে নিজেই কুড়ুল মারছি এই অজুহাত দিয়ে। যদি আপনি জীবনে কিছু করতে চান, সত্যি যদি কিছু করতে চান, আর যদি আপনি সেই মিসিংয়ের কথা যেটা বললাম সেটা যদি আপনি উপলব্ধি করতে পারেন, হ্যাঁ কিছু আপনি মিসিং করছেন জীবনে, তবে তো বলবো যে আজ থেকে অজুহাত দেওয়া ছেড়ে দিন। আপনার কি আছে, কি নেই, পয়সা নেই, অর্থ নেই, আপনি গরিব পরিবারে জন্মেছেন, আপনাকে কেউ সাপোর্ট করে না, আপনার সেই বড় হওয়ার পরিস্থিতি নেই, আপনার বড় হওয়ার পরিবেশ নেই, আবার আপনার বড় হওয়ার এনভায়রনমেন্টাল নেই, আপনাকে কেউ সাপোর্ট করে না, বড় মানুষ আপনার সাথে নেই, বড় মানুষের কন্ট্যাক্টে নেই আপনি, যার জন্য আপনি সাকসেস হতে পারছেন না। আপনার ট্যালেন্ট তো আছে। দেখুন, 4-5 বছর ধরে আমি আপনাদেরকে মোটিভেশনাল স্পিচ দিয়ে যাচ্ছি, অথচ আমার ইউটিউবে সাবস্ক্রাইবার দেখুন 1,500 থেকে 2,000-এর মধ্যে, ফেসবুকে ফলোয়ার দেখুন 5,000 প্লাস হয়েছে। আমি তো আফসোস করতে পারি যে আরে আমার থেকে 4 মাস আগে যে সমস্ত ছেলেরা বা মেয়েরা ফেসবুক খুলেছে, তাদের 20K 25K ফলোয়ার হয়ে গেছে, ইউটিউবে অনেক ফলোয়ার হয়ে গেছে, কিন্তু আমাকে কেউ ফলো করে না কেন? আমাকে কেউ ফলো করেন? আরে ফলো করেন না, আপনাদের ভালো লাগে না আমাকে, তাই ফলো করেন না, তাই বলে কি আমি ছেড়ে দেবো আপনার জন্য ভিডিও বানানো? আরে আপনার ভালো লাগে না, অন্য কারোর ভালো লাগে আমার ভিডিও, আপনি আমাকে পাগল ভাবতে পারেন, পাগলের মতো বাবা করছি, কিন্তু অন্যজন আমার কথা শুনে ইন্সপায়ার হতে পারে।
তার জীবনের যেটা খুঁজতে চাইছে, যেটা মিসিং, সেটা হয়তো খুঁজে পেতে পারে, সে অনুপ্রেরণা পেতে পারে, ইন্সপায়ার হতে পারে আমার কথা থেকে, হ্যাঁ না? মেনি মাইন্ড মেনি ম্যান, মেনি ম্যান মেনি মাইন্ড, নানা মুনি নানা মত। আপনার আমাকে নাও ভালো লাগতে পারে, তাহলে আমি ভিডিও বানাতে ছাড়ি না। আপনি হয়তো ফলো করে দিয়ে আনফলো করে দিতে পারেন, আপনি হয়তো সাবস্ক্রাইব করে দিয়ে আনসাবস্ক্রাইব করে দিতে পারেন আমাকে। তাতে আমি কেন বন্ধ হয়ে যাব? তাতে আমি কেন অজুহাত দেব? থ্যাঙ্কস গড, ভগবানকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে কথা বলার শক্তি দিয়েছে, কথা বলতে পারি তার জন্য, যার জন্য আমি আপনাদের সঙ্গে কথা বলছি। এটা একটা আমার কাছে পরম পাওয়া। থ্যাঙ্কস গড। এই জগতে, এই সমাজে অনেক মানুষ আছে যারা কথা বলতে পারে না, বাক শক্তি হারিয়ে ফেলেছে, বাক শক্তি নেই তাদের মধ্যে, বাক শক্তি নেই। বন্ধুরা, এটা কম বড় পাওয়া নয়। আর আমরা ভাবি আমাদের কাছে নেই 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 নেই। আমাদের কাছে যেটা আছে সেই প্রাপ্তির কথা আমরা ভুলে যাই, যার জন্য আমরা যেটা আছে সেটাও হারাই। আমি সদা সর্বদাই কৃতজ্ঞতার কথা বলি বন্ধুরা। আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক চ্যানেলের ভিডিও সেকশানে গিয়ে দেখেন, তবে দেখতে পাবেন ডে 1 ডে 2 করে আছে 28 দিনের আমি কৃতজ্ঞতার সঙ্গে নিজের জীবনকে বদলে ফেলুন। 28 দিনের লাইভ চ্যালেঞ্জিং প্রোগ্রাম করছি। গ্রেটফুল, কৃতজ্ঞতার সাথে নিজের জীবনকে বদলান। তো বন্ধুরা, আপনারা দেখতে পারেন, কারণ যারা বোঝে না তারা কিন্তু খোঁজে। যারা বোঝে নিজের জীবনকে পাল্টাতে হবে, নিজের জীবনকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। যা কিছু হয়ে গেছে, আমার বয়স কত হয়েছে, আমার 10টা ছেলে আছে, 5টা ছেলে আছে, 3টে ছেলে আছে, আমার বিয়ে হয়ে গেছে, বা আমি সংসার জীবনে ভর্তি হয়ে গেছি, এরপরে আমি হয়তো সাকসেস পাবো না, এরপরে হয়তো আমার জীবনে যেটা স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নটা পূরণ হতে পারবে না। এগুলো সব অজুহাত, এগুলো সব এক্সকিউজ, আর কিচ্ছু না। আই ডোন্ট বিলিভ ইট। আপনি যেখানে আছেন, যে পরিস্থিতিতে আছেন, যে সিচুয়েশনে আছেন বন্ধুরা, অন গড, বিশ্বাস করুন, আপনি সেইখান থেকে শুরুয়াত করতে পারেন। হ্যাঁ, আপনি সেইখান থেকে শুরুয়াত করতে পারেন। আপনি যদি জিরোতে বসে থাকেন, তবে যারা হিরো হয় তারা জিরো থেকেই শুরু করে বন্ধুরা, জিরো থেকেই শুরু করে। প্লিজ বিলিভ মি, বিশ্বাস করুন আমাকে। হ্যাঁ, তো বন্ধুরা, আপনি হয়তো ভাবেন যে আপনাকে অবহেলা করছে, আপনাকে অবজ্ঞা করছে, আমাকে তো কেউ দাম দেয় না, আমাকে কেউ তো পোছে না, আমাকে কেউ তো মানে ভ্যালুই করে না, আমার মধ্যে কোনো শক্তি নেই, আমার মধ্যে কোনো প্রতিভা নেই, আমার মধ্যে কোনো ট্যালেন্টই নেই, আমি আমার জীবনটা রেখে কী হবে, ফালতু একটা লোক আমি, ফালতু একটা মানুষ আমি, একটা ফালতু একজন আমি। যদি আপনার এরকম মনে হয় না, তবে এই গল্পটা শুনুন, যেটা আপনার জীবনে না, এই গল্প শোনার পর আপনার সোচ বদলে যাবে। আর সোচ বদলায় জিন্দেগি বন্ধুরা, সোচ বদলায় জিন্দেগি। একজন ঠিক এমন ভাবতো, সবাই তাকে অবজ্ঞা করতো, অবহেলা করতো, পাগল বলতো, তাকে দাম দিত না, তাকে ভ্যালু দিত না, তার আঙুল দিয়ে বলতো পাড়া প্রতিবেশী যে তোর দ্বারাই কিচ্ছু হবে না, তোর দ্বারাই কিচ্ছু হবে না। এই কথা শুনে সে খুব দুঃখী হতো, সে খুব কষ্ট পেত, সে মন মরা হয়ে পড়ে থাকতো, এবং সে ভাবতো সত্যি আমার দ্বারা কিছু হবে না, তাই আমি এই জীবনটা রেখে কি করব, আমি মরে যাব, আমি সুসাইড করব। আর সে তার মাথাতে এই সুসাইডের চিন্তা ভাবনা অনেক ঘুরতে থাকলো, যেমন আমাদের মাথাতে ঘুরে অনেক সময়, রাইট অর নট? হ্যাঁ, তার মাথাতেও ঘুরতে থাকলো, এবং সে ভাবলো নিজের জীবনকে আমি শেষ করে দেব। তাই সে সিদ্ধান্ত নিল সে সুসাইড করবে। কিন্তু সে রাস্তা দিয়ে সুসাইড করার জন্য যাচ্ছিল, সে ভাবছিল যে কীভাবে সুসাইড করব, নদীর জলে ঝাঁপ মেরে, না আমি গাছে গলায় দড়ি দিয়ে, না কোনো কিছু করে। কিন্তু সে যেতে যেতে একটা পাশে একটা সাধু বাবাকে দেখতে পেল, যে সে তার কুটির ছিল সেখানে, ছোট একটা আশ্রম। তা ভাবলো যে আমি সাধু বাবার কাছে একবার যাই না, দেখি আমার এই মনের যে চঞ্চলতা, অশান্তি, এবং যে আমার যে মনস্থির করেছি সুসাইড করে ফেলবো, সুসাইড করব, একবার দেখা যাক কোনো পরিত্রাণ পাওয়া যায় কিনা। তো সেই বেচারি গিয়ে সাধু বাবাকে তার সমস্ত কাহিনী, তো সে গিয়ে যখন সমস্ত কাহিনী তাকে বলল, সাধু বাবাকে বলল, তখন সাধু বাবা বলল যে ইটস ওকে, ঠিক আছে, তুই এক কাজ কর, তোকে আমি সব কিছু আদেশ দেবো, তার আগে একটা কাজ কর, তুই এই পাথরটা নিয়ে না, আর তুই সবজিওয়ালার কাছে যাবি, ফলওয়ালার কাছে যাবি, আর কোনো সোনার দোকানে যারা সাগরা, যা জহুরি হয়, জহুরির কাছে যাবি, আর কোনো যদি মিউজিয়াম থাকে কোথাও, সেই মিউজিয়ামে যাবি, দিয়ে এই পাথরটা দাম বা কিম্মত জিজ্ঞাসা করে আসবি, কিন্তু ধ্যান রাখবি কাউকে তুই এই পাথরটা বিক্রি করবি না, কাউকে তুই এই পাথরটা বিক্রি করবি না। ইটস ওকে, ঠিক আছে। তো সে ব্যক্তি
প্রথম ফলবেলার কাছে গেল। ফলবেলার কাছে যখন গেল তখন ফলবেলা সেই পাথরটা দেখে বলছে যে এই পাথরটা আমি নিয়ে কী করবো? বলছে এই পাথরটার বিনিময়ে আপনি কত টাকা দিতে পারেন? বলছে এই পাথর আমি নিয়ে কী করবো? যদি তুমি দাও এই পাথরটা খুব ভালো, এই পাথরটার বিনিময়ে তোমাকে 5 কিলো আলু দিতে পারি, 5 কিলো আলু দিতে পারি। সেই 5 কিলো আলু দেওয়ার যখন প্রস্তাব দিল তাকে, তখন সে পাথরটা তো বিক্রি করলো না। সেই পাথরটা নিয়ে সে আবার ফলবেলার কাছে গেল। ফলবেলাকে পাথরটা দেখালো, দেখিয়ে বলল যে এই ফলের বিনিময়ে তুমি আমাকে কত টাকা দিতে পারবে, সরি এই পাথরটার বিনিময়ে। তখন সেই ফলবেলা বলল যে এই পাথরটা আমার কী কাজে লাগবে? পাথরটা যেহেতু সুন্দর, চলো এই পাথরটার বিনিময়ে আমি তোমাকে 1 কিলো আপেল দিতে পারি। সেই পাথরটা বিক্রি করলো না। সে সেটিকে নিয়ে কোনো একটা মিউজিয়ামে গেল। যখন সে মিউজিয়ামে গেল তখন সেই মিউজিয়ামের সেই লোক ভালো করে পাথরটা দেখে বলছে এই পাথর কোথায় পেলে তুমি? বলে এই পাথর আমাকে সাধু বাবা দিয়েছে। এই পাথরটির কিম্মত জানতে চেয়েছে বা দাম কত জানতে চেয়েছে, ভ্যালু কত জানতে চেয়েছে। তখন সেই মিউজিয়ামের সেই যারা গবেষণাগার তারা যারা ছিল, যারা রিসার্চ করে, তারা বললেন এই পাথরটি খুবই মূল্যবান, এই পাথরটা তুমি যদি আমাদের বিক্রি করো তাহলে আমরা এই পাথরটার বিনিময়ে তোমাকে 3 লাখ টাকা দেব। তখন সে ভাবলো যে ফলবেলা কোথায় 5 কিলো আলু দিতে চেয়েছিল, আপেলবেলা কোথায় 1 কিলো আলু দিতে চেয়েছিল, কিন্তু 3 লাখ টাকা দেবে বলছে এই পাথরের বিনিময়ে। সে সেই পাথরটা নিয়ে সে দৌড়তে সে সাধু বাবার কাছে গেল। সাধু বাবার কাছে গিয়ে বললো, সাধু বাবা এরকম ব্যাপার। বলো তুমি জহুরির কাছে গিয়েছিলে? বলো না। বলো যাও একবার জহুরির কাছে যাও। বলে জহুরির কাছে গিয়ে যখন সে পাথরটা দেখালো, সে জহুরি ভালো করে পাথরটা অনুবীক্ষণ ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখে বললো যে এই পাথর তুমি কোথায় পেয়েছো? বললো সাধু বাবা দিয়েছে। বলে এই পাথরের বিনিময়ে আপনি কত টাকা দিতে পারবেন? বলছে এই পাথর যে সে পাথর নয়, এই পাথরের মূল্য এত যে এই সম্পূর্ণ শহরটাকে যদি বেচে দিই, এই শহরের বিক্রি করে দিলেও এই পাথরটার মূল্য দেওয়া যাবে না। এই পাথরটা এতটাই দামি পাথর। সে সেই পাথরটা নিয়ে তখন দৌড়তে ছুটতে সে সাধু বাবার কাছে এসে বললো যে সাধু বাবা এসে যে সে পাথর নয়, এই পাথরের দাম বলছে এই পুরো শহরটা বিক্রি করে দিলেও এই পাথরের কিম্মত দেওয়া যাবে না। এই কী পাথর? সাধু বাবা আমি তো আপনার কাজ করে দিলাম, এবার আপনি আমার কাজ করে দিন। বলছে আরে পাগল, আমি তোকে এটাই বোঝাতে চেয়েছিলাম যে পাথরটার কিম্মত কেউ বলছে 3 লাখ দেবে, কেউ বলছে শহর বিক্রি করে দিলেও এই পাথরের দামটা দেওয়া যাবে না, আর কেউ বলছে 1 কিলো আপেল দেবে, কেউ বলছে 5 কিলো আলু দেবে। আমি তো এটাই বলতে চাইছি যে তোকে তো তুইও ঠিক এই পাথরের মতন, তুই যাদের সঙ্গে মিশছিস, যাদের সঙ্গে উঠছিস, যাদের সঙ্গে চলছিস, তারা ওই আলু বিক্রেতা, সবজি বিক্রেতা, ফলওয়ালা, কখনো মিউজিয়ামের ও তোকে অনেকে ভাবছে তোর মূল্য হচ্ছে 5 কিলো আলু, কেউ ভাবছে ফলওয়ালা ভাবছে তোর মূল্য হচ্ছে 1 কিলো আপেল, কিন্তু তোর মূল্য তুই নিজেই দিতে পারিস। সবাই তোকে বুঝবে না, সবাই তোকে চিনবে না, তাই যে চেনে, যে বোঝে সে কিন্তু খোঁজে, আর যে খোঁজে সে কিন্তু পায় বন্ধুরা, সে কিন্তু পায়। তাই আমি আপনাদেরকে বলতে চাইছি যে আপনাদের কেউ ভ্যালু দিক বা না দিক, কেউ মূল্য দিক বা না দিক, কেউ অবহেলা করুক বা না করুক, তাতে আপনাদের কোনো ফারাক পড়ার কথা নয়। কারণ আপনার ভ্যালু আপনি নিজেই দিতে পারেন। আপনি হচ্ছেন ওই মূল্যবান পাথরের মতো। কেউ আপনাকে দাম দিচ্ছে না তার মানে আপনার দাম নেই, আপনার ভ্যালু নেই, এটা ভাবা কিন্তু মূর্খতার কাজ। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আই হোপ ইউ আর গেটিং মাই পয়েন্ট। বন্ধুরা, আমাদের প্রত্যেকের জীবনে একটা লক্ষ্য থাকা উচিত, একটা পারপাস থাকা উচিত। আপনার পারপাস কি? আমি যদি আপনাকে বলি যে আপনার পারপাস কি, হোয়াট ইজ ইউর গোল, হোয়াট ইজ ইউর অ্যাম্বিশন, আপনার লক্ষ্য কি? যদি আপনার লক্ষ্য থেকেও থাকে বন্ধুরা, তবে সেই লক্ষ্যের পেছনে কি আপনি ছুটছেন? সেই লক্ষ্যের পেছনে কি ছুটছেন? সেই লক্ষ্যের পেছনে ছুটছেন না ছুটা বন্ধ করে দিয়েছেন? আমি তো বলবো চোখ কান খোলা রাখলে যদি আপনি শিখতে পারেন তো লার্নিং ইজ আর্নিং। যদি শিখতে পারেন তবে আর্নিং হবে। কে বলেছে? আজকাল বর্তমান যুগে আমরা যদি ইনকাম না করতে পারি তাহলে সব থেকে আমাদের ছেলেমেয়েরা যখন আসবে না, আপনার মনে করুন আপনার কাছে একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, স্ক্রিন টাচ মোবাইল আছে, নেট চালাচ্ছেন, প্রতিদিন 2 GB করে শেষ করছেন রিলস দেখে বা এটা ওটা দেখে। যদি আপনি এই যুগে মাথা খাটিয়ে যদি পয়সা না কামাতে পারেন না, তা আপনার ছেলেমেয়েরা কি বলবে জানেন? এক সময় এসে বা আপনার নাতিনি বলবে যে সেই সময় তোমার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল ছিল, অথচ তুমি দিনে 5,000 টাকা করে বা 2,000 টাকা করে বা 1,000 টাকা করে কামাতে পারো নি। হাউ সিলি!
তুমি কতটা মূর্খ, কতটা বোকা। বন্ধুরা, আমি সেটাই বলছি, যে বোঝে সে কিন্তু খোঁজে, আর যে খোঁজে সে কিন্তু পায়। আমাদেরকে বুঝতে হবে, আর বুঝতে গেলে আমাদেরকে শিখতে হবে। লার্নিং হচ্ছে আর্নিং। আপনার কাছে ক্যাশ তখনই থাকবে যখন আপনার কাছে কাজ থাকবে। ক্যাশ মানে পয়সা আপনার কাছে তখনই থাকবে যখন আপনার কাছে কাজ থাকবে। কে ইকাল টু নলেজ, KASSH, কাজ বা KASS, কাজ, দ্যাটস মিন কে ইকাল টু নলেজ। আপনার কাছে নলেজ থাকতে হবে। নলেজ তখনই থাকবে যখন আপনি জানবেন। একটা বড় ট্যাঙ্কিতে যদি নল থাকে, সেই নলটা যদি খুলে দেন ততক্ষণ জল পড়বে যতক্ষণ সেই ট্যাঙ্কির মধ্যে জল থাকবে, আর যখন ট্যাঙ্কির মধ্যে জল শেষ হয়ে যাবে তখন কিন্তু আর জল পড়বে না। বন্ধুরা, যতই আপনি নল খুলে রাখুন, তো আমাদের এই মস্তিষ্কের মধ্যে কিছু ঢোকাতে হবে। আর্নিং তখনই করতে পারবো যখন আমরা লার্নিংয়ের মধ্যে পড়বো। আমাদের শিখতে হবে, আর তখনই আমরা শিখতে পারবো যখন আমাদের মধ্যে শেখার সেই আগ্রহটা, শেখার সেই খিদেটাকে আমরা বাড়াতে পারবো। অ্যাম আই রাইট বন্ধুরা? অফকোর্স। সো বন্ধুরা, আমাদেরকে যদি শিখতে হয়, জানতে হয়, তবে থেকে আমাদেরকে বুঝতে হবে। আগে বুঝতে হবে যে আমাদের লাইফে কি মিসিং করছি আমরা। আমাদেরকে বুঝতে হবে যে আমাদের পারপাস কি। আমাদের বুঝতে হবে যে আমরা কোন দিকে যেতে চাইছি, আমাদের জীবনের লক্ষ্য কি, আমাদের জীবনের গোল কি। যদি আপনি লার্নিং করতে পারেন তবে আপনি আর্নিং করবেন। কারণ আমি এখনই বললাম, তখনই আপনার কাছে ক্যাশ থাকবে যখন আপনার কাছে কাজ থাকবে। কাজ, দ্যাটস মিন কে ইকাল টু নলেজ, এ ইকাল টু অ্যাটিটিউড, এস ইকাল টু স্কিল, আর এস ইকাল টু হচ্ছে স্ট্র্যাটেজি। তো এগুলো থাকতে হবে। যদি থাকে তবে কিন্তু আপনি জীবনে সাকসেস হতে পারবেন। বন্ধুরা, নজর এর জন্য আমাদেরকে নজরিয়া বদলাতে হবে। কারণ বিচার বদলায় জিন্দেগি। একটা কুমোর ছিল, সেই কুমোর সেই গরমের সময় না, সে মাটি কুঁদছিল, মাটি ছেনে সে একটা আকার উনানের রূপ দিচ্ছিল। যখন উনানের রূপ দিচ্ছিল তখন সেই কুমোরের বউ তার কাছে এলো, এসে বলছে, তুমি কি বানাচ্ছ? বলছে, আমি একটা উনুন বানাচ্ছি। বলছে, উনুন কেন বানাচ্ছ? বলছে, উনুন বিক্রি হবে, লোকে নিয়ে যাবে, উনান বিক্রি হবে। বলছে, এই গরমের সময় তুমি উনান বানাচ্ছ? এই গরমের সময় উনান বানিও না, এই গরমের সময় কলসি বানাও। বলছে, কেন? বলে, কলসি বানাও, কারণ গরম পড়েছে, লোকে কলসি নিয়ে যাবে, কলসিতে জল রাখবে, আর জল ঠান্ডা থাকবে, ঠান্ডা জল তারা পান করবে, তারা তৃপ্তি পাবে, তাই কলসি বেশি বিক্রি হবে, তুমি কলসি বানাও। তখন সেই কুমোরের বিচার বদলালো, চিন্তাধারা বদলালো। কুমোর তখন কি করলো? সেই উনানকে আবার ভেঙে মাটি আবার ছানতে লাগলো, মাটি কুঁদতে লাগলো, ছানতে লাগলো। তখন হঠাৎ করে মাটির ভেতর থেকে একটা আওয়াজ বার হলো। মাটির ভেতর থেকে একটা আওয়াজ শুনতে পেলো সেই কুমোর, শুনতে পেলো যে কে যেন বলছে, মাটি যেন বলছে যে, এ তুমি কি করছো আমাকে নিয়ে? একবার একটা জিনিসের রূপ দিচ্ছ, আর একবার জিনিসের রূপ দিচ্ছ, তুমি কি করতে চাও আমাকে? তখন সেই কুমোর বলছে যে, মাটি, আমার বিচার বদলেছে। বলছে, কেমন? বলছে, আমি উনান বানাচ্ছিলাম, কিন্তু আমার ওয়াইফ এসে বললেন যে গরমের সময় উনান বানিও না, কলসি বানাও। কলসিতে মানুষ জল রাখলে ঠান্ডা থাকবে, আর এই গরমের সময় কলসি যাতা বিক্রি হবে। সেই জন্য আমি উনান ভেঙে আমি তোমাকে আবার ছেনে আমি আবার কলসিতে রূপ দেবো তোমাকে। এই কথা শুনে মাটি বলছে যে, তোমার তো বিচার বদলেছে, আমার জিন্দিগি বদলে গেছে কুমোর, আমার জিন্দিগি বদলে গেছে। বলছে, আমার বিচার বদলালো আর তোমার জিন্দিগি বদলে গেল কি করে? বলছে, দেখো, তুমি যদি উনান বানাতে তাহলে লোকে নিয়ে যেত, লোকে নিয়ে যেত, আর উনানে কাঠ দিত, কাঠ জ্বালাতো, আর আমাকেও জ্বলতে হতো, কারণ সেই উনানের তাপ আমার গায়ে লাগতো এবং আমিও জ্বলতাম। কিন্তু তুমি এখন আমাকে উনান বানাচ্ছ না, তুমি আমাকে এখন কলসি বানাচ্ছ, লোকে নিয়ে যাবে, লোকে জল রাখবে, আর সেই জল ঠান্ডা থাকবে, আর সেই ঠান্ডা জল পান করবে, সেই কলসির জল ঠান্ডা থাকবে, আর আমিও শীতল থাকবো, আর দুনিয়াকে শীতল রাখবো। তাই তোমার বিচার বদলালে আমার জিন্দিগি বদলে গেছে। সো বন্ধুরা, বিচার বদলায় জিন্দিগি। আমাদের চিন্তাধারাই আমাদেরকে জীবনে 5 সাল পরে আমরা কোথায় যাব, 4 সাল পরে কোথায় থাকবো, 1 বছর পর আমরা কোথায় থাকবো, আমাদের ফিনান্সিয়ালি অর্থনৈতিক স্ট্যাটাস কী হবে, সব কিছু ডিপেন্ড করে কিন্তু আমাদের বিচারের ওপর। প্লিজ বিলিভ মি, আমরা বড় কিছু চিন্তা করতে ভুলে যাই, আমরা বড় কিছু চিন্তা করতে সাহসই পাই না। আমরা এমন ভিডিও দেখতে পছন্দ করি না, আমরা রিলস দেখতে পছন্দ করি, আমরা ড্যান্স দেখতে পছন্দ করি, আমরা আরও কত কিনা দেখতে পছন্দ করি, কিন্তু শিখতে আমরা কেউ পছন্দ করি না, কারণ আগ্রহই নেই, আমাদের মনে সেই খিদেই নেই, আমাদের মনে সেই পিপাসা নেই, তৃষ্ণা নেই শেখার।
সেই জন্য এই সমস্ত ভিডিও আমরা স্ক্রিপ্ট করে চলে যাই বন্ধুরা, স্ক্রিপ্ট করে চলে যাই, কোনো প্রয়োজন মনে করি না, পাগল বলে মনে করি, কিন্তু পাগলটাই দুনিয়া বদলায় বন্ধুরা, পাগলটাই দুনিয়া বদলায়। কখনো চায়ের দোকানে খবরের কাগজ পড়া আর লোকের সমালোচনা করা মানুষরা কখনো দুনিয়া বদলাতে পারেনি। আমি তো সর্বদাই আপনাদেরকে বলি, যদি আপনি দুনিয়া বদলাতে চান তবে আগে নিজেকে বদলাতে হবে আমাদেরকে। আর নিজেকে বদলানোর আগে একটা কথা সর্বদাই মনে রাখবেন, তারাই নিজেকে বদলাতে পারে, তারাই সমাজকে বদলাতে পারে, তারাই দুনিয়াকে বদলাতে পারে যারা কখনো কারোর নামে অভিযোগ করে না, কখনো যারা কমপ্লেন করে না। কারণ যারা কমপ্লেন করে তারা কখনো ক্রিয়েট সৃষ্টি করতে পারে না। আমি সর্বদাই বলি যে কমপ্লেনার, যারা কমপ্লেন করে, অভিযোগ করে, কমপ্লেনার ক্যান নট ক্রিয়েট। কমপ্লেনার কখনো সৃষ্টি করতে পারে না। আর ক্রিয়েটার যারা সৃষ্টি করে, সৃষ্টিকর্তা হয়। ক্রিয়েটার ডু নট কমপ্লেন। যারা সৃষ্টি করে তারা কখনো কোনো দিন কমপ্লেন করে না। তারা কোন পরিস্থিতির মধ্যে আছে, কী অবস্থার মধ্যে আছে, পরিবেশ কী, কিচ্ছু কমপ্লেন করে না, কমপ্লেন করে না বন্ধুরা। তাই আমি আপনাদেরকে বারবার বলবো যে বন্ধুরা, जो होता है अच्छा के लिए होता है, ऑल इज वेल, ऑल इज वेल बंधुरा, ऑल इज वेल। একবার আকবর আর বীরবল একটা স্টোরি বলি। একবার আকবর আর বীরবল না কথা বলছিলেন। বীরবল আকবর নিজের তরোয়াল নিয়ে কিছু কাজ করছিলেন, আর হঠাৎ তার তরোয়াল নিয়ে কাজ করতে করতে তার আঙুলটা কেটে গেল। যখনই কেটে গেল বলছে বীরবল আমার আঙুল কেটে গেছে। বলছে মহারাজ যা হয় তা ভালোর জন্যই হয়, অল ইজ ওয়েল, जो होता है वो अच्छा के लिए होता है। এই কথা শুনে রাজামশাই খুব রেগে গেলেন। বলছে কি বলছো বীরবল, আমার আঙুল কেটে গেছে, আমি একজন রাজা, আর তুমি বলছো जो होता है अच्छा के लिए होता है। হাউ ননসেন্স, কি বোকার মতো কথা বলছো, যা হয় তা আচ্ছার জন্য হয়। বলছে হ্যাঁ মহারাজ। বলছে একে বন্দি করো, একে জেলে বন্দি করো। তার সিপাহীরা এসে তার মন্ত্রী সেই বীরবলকে জেলে বন্দি করে রাখলো, জেলে বন্দি করে রাখলো। তার ঠিক দুদিন পরে বন্ধুরা, দুদিন পরে সেই বনে শিকার করতে যাওয়ার একটা পরিকল্পনা চললো তাদের মধ্যে। এবং আকবর, যেহেতু বীরবল জেলে বন্দি আছে, তাই বীরবলকে নিয়ে যেতে পারবে না মন্ত্রী, তাই আকবর নিজেই চললো বনে যাচ্ছে। বনে যেতে যেতে অনেক বনে যখন চলে গেল তারা শিকার করতে, তখন কিছু সেই হু হা এবং বিশেষ কিছু আদিবাসী টাইপের সেই জঙ্গলি মানুষ তাদেরকে ধরে ফেললো। তারা তো জানে না যে রাজা কি কে, তাকে তাদের উদ্দেশ্যই ছিল যে নরবলি দেওয়া। তখন তাকে নিয়ে এসে সেই তাদের একটা ঠাকুর ছিল, সেই ঠাকুরের সামনে তাকে বলি দিতে চাইলো। বলি দেওয়ার জন্য তাদের যে প্রসেস, সেই প্রসেসটা পালন করতে লাগলো। তোকে স্নান করাতে লাগলো। স্নান করতে গিয়ে দেখে যে রাজার একটা আঙুল কাটা। তখন তারা বললো যে না, তাদের ভাষায় বললো যে ভাই খুঁত মানুষকে তো বলি দেওয়া যাবে না, বলি চড়ানো যাবে না, নিখুঁত মানুষ চাই। তাই রাজাকে ছেড়ে দিল। আর সেই রাজামশাই তখন তার রাজসভায় এসে বীরবলকে বার করতে বললো। বীরবল সামনে এলো, বললো বীরবল আমার তো উঙ্গলি কেটেছে, কিন্তু তুই আমাকে অল ইজ ওয়েল বললি কেন? जो होता है अच्छा के लिए होता है, হ্যাঁ যা হয় তা ভালোর জন্যই হয়, এটা কেন বললি? হ্যাঁ আমার শিকার করতে গিয়ে এই পরিস্থিতির মধ্যে শিকার হয়েছিলাম আমি, কিন্তু তোর কি ফায়দা হলো বল? তখন বীরবল বলল রাজামশাই আপনি যখন আমাকে জেলে বন্দি করলেন তখন আমি এটাই একই কথা বললাম যে রাজামশাই অল ইজ ওয়েল, আমি জেলে যাচ্ছি কিন্তু অল ইজ ওয়েল, যাও जो होता है अच्छा के लिए होता है। তো তোকে আমি জেলে ভরলাম, তখন বন্দি করলাম, তখনও বলছিস যে होता है अच्छा के लिए होता है। বলছে হ্যাঁ। বলছে কেন এরকম বললি? বলছে এই জন্যই বললাম রাজামশাই, আপনি তো রাজা আর আমি হচ্ছে আপনার মন্ত্রী, তা আপনি যেখানে যাবেন সেখানে আমাকেও যেতে হবে। তাই আপনি শিকার করতে গিয়েছিলেন, কিন্তু আমাকে আপনি জেলে বন্দি করে দিয়ে গিয়েছিলেন, তাই আপনি আমাকে নিয়ে যাননি, কিন্তু আপনার তরলে হাতটা কেটে গিয়েছিল। কিন্তু আপনাকে যারা বন্দি করেছিল আর যারা নরবলি দেওয়ার জন্য উদ্যোগ হয়েছিল, যখন আপনাকে স্নান করাতে গেল তখন দেখলো আপনার একটা হাত কাটা, তাই আপনাকে ওরা ছেড়ে দিল নিখুঁত। হ্যাঁ আপনাকে ছেড়ে দিল। যখন আপনাকে ছেড়ে দিল তখন আপনি চলে এলেন। এবার ভাবুন যদি আমি আপনার সঙ্গে যেতাম বনে, আপনার তো আঙুল কাটা ছিল, আপনি খুঁত, তাই আপনাকে ছেড়ে দিত, কিন্তু আমার তো কিছু ছিল না ভাই, আমি তো নিখুঁত। হ্যাঁ আমার বলি চড়িয়ে দিত ওরা, কিন্তু আপনাকে ছেড়ে দিত। তো মহারাজ जो होता है वो अच्छा के लिए होता है, ऑल इज वेल, হ্যাঁ जो होता है अच्छा के लिए होता है। তো বন্ধুরা আপনি যে সিচুয়েশানই আছেন না কেন, যে সিচুয়েশানই থাকুন না কেন, আমার গল্পটা বলার উদ্দেশ্য এটা, যে পরিস্থিতির মধ্যেই থাকুন না কেন সেই পরিস্থিতিকে একসেপ্ট করুন, একসেপ্ট করতে শিখুন, একসেপ্ট করুন। আপনি গরিবের মধ্যে ঝেলুন বা আপনার যে কোনো পরিস্থিতি খারাপ থাকুক সেই পরিস্থিতিকে একসেপ্ট করুন। দেখুন যখন একসেপ্ট করবেন না বন্ধুরা, তখন দেখবেন আধা পরিস্থিতির
সমস্যার সমাধান হয়ে গেছে। আমরা অ্যাকসেপ্ট করতেই চাই না। কেউ আমাকে কিছু বলে দিল, তুই আমাকে কেন বললি? আমাদের ইগো আছে, অনেক ইগো আছে, যার জন্য আমরা না আগাতে পারি না, আমাদের জীবনের লক্ষ্যকে পূরণ করতে পারি না। কিসের এত অহংকার, দম্ভ নাই সাজে, বরং থাকো মৌন হয়ে সশঙ্কোচের লাজে। বন্ধুরা, আমাদের এই অহংকার আর দম্ভকে খতম করতে হবে, শেষ করতে হবে, না হলে আমরা কিন্তু উঠতে পারবো না বন্ধুরা, হ্যাঁ না? সো বন্ধুরা, আমি আপনাদেরকে বারবার এটাই বলবো যে আমাদের মধ্যে যে ইগো যদি থাকে, তাহলে ইগো আমাদেরকে আগে নিয়ে যেতে দেয় না, কখনোই দেয় না। দেখুন বন্ধুরা, আমি বারবার বলবো যে কোনো মানুষ না কখনো হারে না, হয় সে জেতে, না হয় সে শেখে। আপনি যদি ভাবেন যে আপনি হেরে গেছেন, আপনি হারেননি বন্ধুরা। আপনি সেই ফেলিয়ার থেকে, সেই ব্যর্থতা থেকে আপনি শিক্ষা নেন। যে বাল্ব আবিষ্কার করেছিল, হ্যাঁ, যিনি বাল্ব আবিষ্কার করেছিলেন, তিনি 100 বার তিনি ইমপ্লিমেন্ট করেছিলেন, তারপরে 101 বারে তিনি বাল্ব আবিষ্কার করতে পেরেছিলেন। থমসমকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি 100 বার ফেলিয়ার হয়েছিলেন, তারপরে 101 বারে আপনি সাকসেস হয়েছিলেন, এই আপনার ফেলিয়ারটাকে আপনি কি বলবেন? তখন সেই থমসম, যিনি বাল্ব, আমাদের যে ডুম জ্বালায়, সেই বাল্ব আবিষ্কার করেছিলেন, তিনি বলেছিলেন যে আমি ব্যর্থ হইনি, আমি ফেলিয়ার হইনি, আমি 100 বার চেষ্টা করেছিলাম, আর 100 বারে যে বাল্ব আবিষ্কার হয়নি, মানে তার মানে 100 বার চেষ্টা করেছিলাম, মানে 100 বার ফর্মুলা আবিষ্কার করেছিলাম আমি, যে এই ফর্মুলায় বাল্ব আবিষ্কার হয় কিনা। 100 বারের বাল্ব আবিষ্কার হয়নি মানে হচ্ছে যে এই সূত্রে বাল্ব আবিষ্কার হয় না। আর আমি সেটা থেকে শিক্ষা নিয়েছিলাম, আবার অন্য একটা ফর্মুলা ইউজ করেছিলাম, আবার সেখান থেকে শিক্ষা নিয়েছিলাম। তারপরে যখন 101 বারে যে বাল্ব আবিষ্কার হয়েছিল, সেখানে যেতে আমাকে 100 বার শিখতে হয়েছিল। তো আমি কখনো ব্যর্থ হইনি, আমি সেখান থেকে আমি শিখেছি। তা আমাদের জীবনে অনেক ফেলিয়ারগুলোকে না, আমরা ফেলিয়ার যখন হয়ে যায় আমরা গিভ আপ করে দিই, যে না, আমার দ্বারাই হবে না। আমি সর্বদাই বলি বন্ধুরা, কখনো প্ল্যান, আমাদের জীবনে যে প্ল্যান না, সে প্ল্যান কখনো ফেল হয় না, আমরা ফেল হই, হ্যাঁ না? আমরা ফেল হই, কখনো প্ল্যান আমাদের ফেল হয় না, আমরা সর্বদাই ফেল হই। তাই বন্ধুরা, বারবার বলছি, যে বোঝে সে কিন্তু খোঁজে, আর যে খোঁজে সে কিন্তু পায়। আমাদেরকে খুঁজতে হবে। আজ থেকে আমাদেরকে এক্সকিউজ দেওয়া বন্ধ করতে হবে, অজুহাত দেওয়া বন্ধ করতে হবে। যদি আপনাকে বলি যে 5 - 5 ইকাল টু কত, আপনি কি বলবেন? 5 - 5 ইকাল টু কত বলুন, কমেন্ট করুন। 5 - 5 কত ইকাল টু 0, রাইট? যদি আপনাকে বলি 5 ডিভাইডেড বাই 5, অর্থাৎ 5/5 ইকাল টু কত? 1। যদি আপনাকে বলি 5 + 5 ইকাল টু কত, আপনি বলবেন 5 + 5 মানে 5 + 5 10। আপনাকে যদি বলি 5 × 5 অর্থাৎ 5 × 5 কত, আপনি বলবেন 25, 25, তাই না? কিন্তু আমি যদি আপনাকে বলি যে আপনাকে অঙ্কটা শেখালাম, এর মধ্যে একটা বিরাট বড় ফর্মুলা আছে আমাদের জীবনকে উপলব্ধি করা, আমাদের জীবনকে আগিয়ে নিয়ে যাওয়ার। কি জানেন? প্রত্যেকটা 5 মনে করুন, 5 সাইডে যে 5 আছে সেটা মনে করুন আমরা, প্রত্যেকে আমরা। আর অপর পিঠে যে 5টা আছে সেটা মনে করুন সিচুয়েশান বা পরিস্থিতি, আমাদের জীবনে যখন যে পরিস্থিতি আসছে। আর মাঝখানে যে যোগ, ভাগ, গুণ, বিয়োগ আছে, সেটাকে আমি যদি বলি রিয়াকশান, তাহলে কিন্তু আপনি কি বলবেন? 5 - 5 অর্থাৎ 5 আপনি আর আপনার পরিস্থিতি, 5 আর একটা 5 আপনার পরিস্থিতি, যাই হোক না কেন, আপনি কি রিয়াকশান করছেন, কি রিয়াকশান দিচ্ছেন নিজের মন থেকে, সেটাই হচ্ছে ইকাল টু আসল জিনিসটা বার হবে। আপনি যদি 5 - 5 হন, আপনার জীবনটাকে নেগেটিভিটির মধ্যে পর্যবেসিত করেন, তাহলে 5 - 5 আপনি, আপনার পরিস্থিতি, মাঝখানে আপনি কি রিয়াকশান করছেন, আপনার থট, আপনার চিন্তা, আপনার থিঙ্কিং কি করছেন, আপনি নিজেই মাইনাস করছেন, তাহলে ইকাল টু কত হবে? 0 হবে। আপনি 5 ডিভাইডেড বাই 5 করছেন, মাইনাস করছেন, তো কি হবে? ইকাল টু 1 হবে। আপনি 5 + 5 করছেন, পজিটিভিটি হচ্ছেন, তাহলে 10 হবে। আপনি আর আপনার পরিস্থিতি এক, কিন্তু মাঝখানে যে আপনার থিঙ্কিং, থট, চিন্তা ভাবনা, যেটা আমি বারবার বলছি, সেটা হচ্ছে রিয়াকশান। আপনি কিভাবে রিয়াকশান করছেন আপনার পরিস্থিতির সঙ্গে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তাহলে আপনাকে আমি আবারও বলছি যে আপনি 5 মনে করুন, আমরা একদিকে যে বাঁ দিকে 5,
আর ডান দিকে যেটা আছে সেটাও 5, তাহলে 5 আর অপর দিকে 5, মাঝখানে আপনি যোগ ভাগ গুণ, আপনি 5, অপর দিকের 5টা হচ্ছে আপনার পরিস্থিতি, আপনার জীবনের সিচুয়েশান, যে পরিস্থিতি হঠাৎ হঠাৎ চলে আসে বা যে আপনার জীবনের সিচুয়েশান। মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে আপনার রিয়াকশান, আপনি কি প্রতিক্রিয়া করছেন। যদি আপনি প্রতিক্রিয়া করেন -5 -5 করেন, মাঝখানে যদি রিয়াকশান মাইনাস করেন তাহলে ইকুয়াল টু 0 হবে, রাইট অর নট? আপনি যদি 5 × 5 সুপার অ্যাক্টিভ, আপনি সুপার অ্যাক্টিভ, তো 5 × 5 কত হবে? 25, রাইট কথা বলেছেন। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। আমি রাইট কথাই বলি। সত্যি কথা সকলের চোখ পিয়ে পড়ে না, ভালো লাগে না, কিন্তু সত্যি কথা আমরা পছন্দ করি না, আর আপনারা তো এইসব ভিডিও দেখতে পছন্দ করেন না। কিন্তু আমি বারবার বলি বন্ধুরা, আমাদেরকে শিখতে হবে। যদি আমাদেরকে ক্যাশ কামাতে হয় তাহলে আমাদেরকে কাজের উপর ধ্যান দিতে হবে। ক্যাশ, দ্যাটস মিন পয়সা। কাজ, KASS, কাজ, দ্যাটস মিন কে ইকাল টু নলেজ। আমাদের নলেজ বাড়াতে হবে। কারণ বন্ধুরা, আগেও আমি বলেছি, এখনও বলছি, লার্নিং ইজ আর্নিং। আমরা তখনই আর্নিং করতে পারবো যখন আমাদের মধ্যে লার্নিং থাকবে, শিখতে পারবো। অ্যাটিটিউড থাকবে, KA ইকাল টু অ্যাটিটিউড থাকবে। আপনার মধ্যে অ্যাটিটিউড থাকা খুব দরকার বন্ধুরা। S ইকাল টু স্কিল, আপনার মধ্যে স্কিল থাকতে হবে। হ্যাঁ, ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার হলে হবে না বন্ধুরা। আপনি যে বিষয়ের উপর মাস্টার ফিল করতে চাইছেন, যে বিষয়ের উপর মাস্টারি করতে চাইছেন, যেখান থেকে আপনি অর্থ উপার্জন করতে চাইছেন, আমি তো বলি, যদি আপনি মুচি হন না, যদি আপনি কবলার হন না, যদি আপনি নাপিত হন না, যদি আপনি দর্জি হন না, যদি আপনার ঝালাইয়ের গ্যারেজ থাকে না, যদি আপনার দোকানে কাপড় জামার দোকান থাকে না, যদি আপনার গ্রসারির দোকান থাকে না, তবে এমন সেই বিষয়ের ওপর এমন কারিগর হন, এমন দক্ষতা অর্জন করুন, যাতে 10 মাইল দূর থেকেও না মানুষ আপনার কাছে এসে কাপড় জামা সেলাই করতে আসে। 10 মাইল 15 মাইল দূর থেকেও আপনার কাছে চুল কাটতে আসে। 10-15 মাইল দূর থেকেও আপনার কাছে যেন এসে আপনার সেবা নিয়ে যায়। আর ইউ গেটিং মাই পয়েন্ট? যেটা করতে হবে আমাদেরকে 100% করতে হবে। জীবনটা একইবার বন্ধুরা, বারবার নয়। একজন না মাধ্যমিকে ফেল করেছিল, বুঝলেন? একজন মাধ্যমিকে ফেল করে সে ভেবেছে যে মাধ্যমিকে ফেল করলাম। আগে তো, এখন তো মাধ্যমিকে ফেল করলে মানুষ হাসতে হাসতে বাড়ি আসে, তখন মাধ্যমিকে ফেল করলে মানুষ কান্না করতো, ডিপ্রেশনে পড়ে যেত, ওভার থিঙ্কিংয়ে পড়ে যেত। হ্যাঁ, অনেক মানুষ আমাদের সময়, অনেক সময় তাদেরকে হারিয়েছি যারা মাধ্যমিকে ফেল করার পর আর স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে, যে কী করে মাস্টারদের মুখ দেখাবো, কী করে বন্ধু বান্ধবদের পাশে মুখ দেখাবো। ফেল করেছে, তো সে ভেবেছে যে আমি এই জীবনটাকে কী করবো, আমি মরে যাব। তখন সে একটা বড় ব্রিজের উপরে উঠেছে এবং সেই নদীতে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তখন একজন এসে বলছে, তুই কী করতে যাচ্ছিস? বলছে, আমি মাধ্যমিকে ফেল করেছি, আমি বাড়িতে মুখ দেখাবো কী করে, আমি ঝাঁপ দেবো, মরে যাব। বলছে, মরে গিয়ে কী হবে? মরে গিয়ে তোর আবার জন্ম হবে। বলছে, হোক। বলছে, হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু হয়ে আবার তোকে কিন্তু সেই অয়ামটি, মানে অয় অজগর আসছে তারে আয়ামটি খাবো পেরে আবার পড়তে হবে, আবার শিখতে হবে। ছোটো খোকা বলে সেখানে সে কথা কওয়া। আর ভাব, সেই সময় মায়ের থাপ্পড়, বাবার থাপ্পড়, থাম থাম করে মনে পড়ে তো? হ্যাঁ, আবার সেই টিফিন বাটি হাতে নিয়ে খিচুড়ি স্কুলে দৌড়তে হবে, আবার সেই প্রাইমারি স্কুলে যেতে হবে, আবার ছোটোবেলায় সেই মার খেতে হবে, বাবা মার, তারপর আবার টেনে উঠতে হবে। তো যখন টেনে উঠে পড়েছিস, তা তুই যদি মরে যাস, আবার কিন্তু তোকে রিপিট করতে হবে একদম ছোটো খোকা বলে থেকে। সেটা করবি না? 1 বছর ভালো করে পড়াশোনা করে আবার মাধ্যমিক দিবি। বলছি, না বাবা, দরকার নেই আমার মরা, আমি 1 বছর পড়াশোনা করে আবার মাধ্যমিক দেবো, কিন্তু আমি আবার এই ছোটো খোকা বলে ফিরে যেতে চাই না, আমি বাবা আমার হাতে পিটা নিয়ে আর খেতে চাই না। আর ইউ গেটিং মাই পয়েন্ট? সো বন্ধুরা, আমাদের জীবনে দুটো জিনিস খুব থাকা দরকার। একটা হচ্ছে, যেমন আমরা তরকারিতে লবণ আর চিনি দিলেই একমাত্র সেটা স্বাদ বোঝা যায়, কিন্তু এই দুটো জিনিসের কদর কেউ করে না বন্ধুরা। এই দুটো জিনিসের কদর কেউ করে না। দেখবেন, আপনি তরকারিতে লবণ যদি না দেন, লবণ আর চিনি বহুত ইম্পর্টেন্ট, কিন্তু লবণ আর চিনি বহুত ইম্পর্টেন্ট, কিন্তু যদি এই দুটো ছাড়া, এই দুটো প্রশংসা কেউ করে না, কিন্তু এই দুটো ছাড়া যত ভালো কিছু রান্না করুন না কেন আপনি, স্বাদ কিন্তু বদলে যায়, স্বাদ ভালো লাগবে না কিন্তু। আর ইউ গেটিং মাই পয়েন্ট? এই দুটো জিনিসের কদর কেউ করে না, কিন্তু এই দুটো জিনিস ছাড়া, ইম্পর্টেন্ট ছাড়া কিন্তু আপনার রান্না ভালো হতে পারে না। ঠিক অনুরূপভাবে বন্ধুরা, আমাদের জীবনটাকে আগিয়ে নিয়ে যেতে গেলে, ভালোভাবে সমৃদ্ধি করতে গেলে রিভিউ আর প্রিভিউ খুব দরকার, চিনি আর লবণের মতো। রিভিউ, আপনি যে কাজটা করছেন সেটা প্রতিনিয়ত করা সেই কাজটাকে।
আমি আপনাকে বারবার বলছি, আপনি একজন দামি গাড়ির মতো, দামি গাড়ির মতো। কারণ কারণ জীবনটা একইবারে এসছে, একে অবহেলায় নষ্ট করবেন না। আপনি যেখানে আছেন, যে সিচুয়েশনে আছেন, যে পরিস্থিতির মধ্যে আছেন, সেখান থেকে আপনি টেক ওভার করতে পারেন। আপনার জন্ম শুধু লঙ্গরে বেঁধে থাকা পুরনো জাহাজগুলোর মতো নয়। আপনার জন্ম হয়েছে যে সমুদ্রের বুক চিরে এক জায়গা থেকে আরেক জায়গায় আপনাকে যাওয়া। মনে পড়ে তো সেই নজরুলের কবিতা, হ্যাঁ, যে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, দেশ হতে ওই দেশান্তরে ছুটছে মানুষ কেমন করে, কিসের নেশাই করছে তারা মরণ বরণ যন্ত্রণাকে। বন্ধুরা, কিসের নেশাই করছে তারা মরণ বরণ যন্ত্রণাকে? কিসের নেশা? কিসের নেশা যে মানুষ রাত দিন প্যাশনকে এক জায়গায় করে দিচ্ছে, রাত দিন এক করে দিচ্ছে সেই স্বপ্নকে অ্যাচিভ করার জন্য, স্বপ্নকে পাওয়ার জন্য। বন্ধুরা, আমি বারবার বলছি, 4 বছর পর পর কিন্তু অলিম্পিক হয়। 4 বছর পর পর অলিম্পিক হয়, কিন্তু যারা অলিম্পিকে অংশগ্রহণ করে তাদের 4 বছরের জন্য ওয়েট করে না, তাদের জন্য প্রত্যেক দিন তাদের কাছে অলিম্পিক হয়। তারা 100 মিটার দৌড়ানোর জন্য মাত্র 15 সেকেন্ড বা 20 সেকেন্ড দৌড়ানোর জন্য তারা প্রত্যেক দিন 5 ঘন্টা করে প্র্যাকটিস করে, 5 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা প্র্যাকটিস করে। তাদের কাছে প্রত্যেক দিন অলিম্পিক হয়। আর আপনি আমি কি করছি? জীবনটাকে অবহেলায় কাটিয়ে দিচ্ছি, রিল দেখে, ফালতু ভিডিও দেখে, যেগুলো কোনো মানেই নেই, যেগুলো কোনো মিনিংই নেই আমাদের কাছে, যেখান থেকে যেটা দেখলে আমরা কোনো ইনকামই করতে পারবো না। তাহলে আমরা 5 বছর পরে কোথায় থাকবো, কোথায় যাব, আমাদের অবস্থান কি হবে, আমরা নিজেরাই জানি না। আপনাকে বা আমাদেরকে যদি জিজ্ঞাসা করে কেউ যে তুমি 5 বছর পর, 2024 চলছে, 2029-এ তুমি নিজেকে কোথায় দেখতে চাও? ভাই, যেখানে আছি সেখানেই দেখতে চাই, দরকার হলে 2 আর বাচ্চা পেদা করবো, আমার 2 ছেলে হবে, আর 2 মেয়ে হবে, ব্যাস, নাহলে মেয়ের বিয়ে দিয়ে দেবো, ছেলের বিয়ে দিয়ে দেবো, ছেলের যদি একটা চাকরি পায় ঠিক আছে, না হলে তার গাড়ি বাড়ি করে দেবো, টোটো কিনে দেবো, এটা করে দেবো, ওটা করে দেবো, হয়ে যাবে। আমি বলছি, আপনি কোথায় দেখতে চান? আপনি নিজেকে কোথায় দেখতে চান? রাইট অর নট? আপনি নিজেকে কোথায় দেখতে চান? আপনার কি এমন অ্যাম্বিশন আছে, আপনি যদি গৃহবধূ হন, যে 5 বছরের মধ্যে আমি নিজেকে একটা ব্যবসা করব, 5 বছরের মধ্যে আমি একটা নিজের সেট আপ করবো, 5 বছরের মধ্যে আমি একটা বিউটি পার্লার করবো, 5 বছরের মধ্যে একটা রেস্টুরেন্ট খুলবো, 5 বছরের মধ্যে আমার এতজন স্টুডেন্ট হবে, 5 বছরের মধ্যে আমি 500 মানুষকে সেবা দেবো, 5 বছরের মধ্যে আমি একটা স্কুল খুলবো, একটা হসপিটাল খুলবো, 5 বছরের মধ্যে আমি আইএস হবো, আইপিএস হবো, 5 বছরের মধ্যে আমি সিজিএল ক্লিয়ার করবো, 5 বছরের মধ্যে আমি একটা সরকারি গভর্নমেন্ট চাকরি করে দেখাবো, 5 বছরের মধ্যে আমি আমার বাবা মাকে পুরো ইন্ডিয়া ঘুমাবো। আর ইউ গেটিং মাই পয়েন্ট? এমন কোনো লক্ষ্য আছে? যদি লক্ষ্য না থাকে তবে তো আমি বলবো যে আমরা কোথাও মিসিং হয়ে গেছি, নিখোঁজ হয়ে গেছি, আমরা জানিই না কোথায় আছি। আমরা শুধু জিন্দা লাশ হয়ে বেঁচে আছি, শুধু জিন্দা লাশ হয়ে বেঁচে আছি। বন্ধুরা, আমরা নিজেরাই জানি না আমাদের অবস্থান কোথায়, আমরা কি করতে চলেছি। আমাদের জানতে হবে বন্ধুরা, জানতে হবে। কারণ আমার বাবা মা আমাকে বলেন যে বুঝবি কুড়ি বেলা হলে, বেলা যদি চলে যায় না, বয়স যখন চলে যায় না, তখন কিন্তু আর ফিরে পাওয়া যায় না। আমি বারবার বলি, ইফ ইউ ওয়ান্ট টু বিকাম সাকসেস, বারবার ভালো করে শুনুন, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, ইফ ইউ ওয়ান্ট টু বিকাম সাকসেসফুল, নেভার গিভ ইউ এক্সকিউজ। কখনো এক্সকিউজ দেবেন না যদি আপনি সাকসেস হতে চান। কারণ আমরা যখন বাসে উঠি তখন 20 টাকার নোট, মনে করুন আপনি বাস কন্ডাক্টরকে 50 টাকা ফেরত দিলেন, 30 টাকা ভাড়া, 20 টাকা আপনাকে দেবে, 20 টাকা দেবে। আর আপনি যখন 50 টাকা দিচ্ছেন, মনে করুন 50 টাকা একটা পুরোনো নোট, একটা ছিঁড়া নোট দিচ্ছেন। আর যখন দেখছেন কন্ট্রাক্টরের হাতে অনেক খসখসে নোট, যখন কন্ট্রাক্টর 20 টাকার নোট দিচ্ছে আপনাকে, তখন আপনি কি অ্যাকসেপ্ট করেন, কি প্রত্যাশা করেন? যে আমাকে খসখসে সুন্দর নোটটা দিক। কিন্তু দেওয়ার সময় আমরা কি দিচ্ছি? পুরোনো নোট দিই। আমরা অ্যাকসেপ্ট করছি কি? নতুন নোট, খসখসে নোট। হ্যাঁ, হাউ স্ট্রেঞ্জ। এগুলো হয় না আমাদের মধ্যে? অবশ্যই হয়, আমরা কেউ স্বীকার করি না। আমি আপনাকে বলবো যে হোয়েন ইউ উইল সাপোর্ট সেলফলেসলি, হোল ইউনিভার্স উইল সাপোর্ট টু ইউ এন্ডলেসলি। যদি আপনি নিঃস্বার্থভাবে সাপোর্ট করেন কাউকে, তাহলে সমগ্র ইউনিভার্স আপনাকে শেষ পর্যন্ত সাপোর্ট করবে। আই বিলিভ ইউনিভার্স, আই ট্রাস্ট ইউনিভার্স, আই লাভ ইউ সো মাচ ইউনিভার্স। আমি ইউনিভার্সকে বিশ্বাস করি, মানি। বন্ধুরা,
सब मानने का खेल है। मानोगे तो जिंदगी बहुत आगे जाएगा, अगर आप हार जाओगे ना तो जिंदगी इधर ही खत्म हो जाएगा বন্ধুরা, जिंदगी खत्म हो जाएगा। বারবার বলছি, অন্যকে হারানোর জন্য আপনার জন্ম হয়নি কিন্তু বন্ধুরা, অন্যকে হারানোর জন্য জন্ম হয়নি, আপনার নিজেকে খোঁজার জন্য জন্ম হয়েছে। নিজেকে 3টে কোশ্চেন করুন, হু আর ইউ, আপনি কে, কেন এই পৃথিবীতে এসেছেন, কেন এই পৃথিবীতে এসেছেন, আর হোয়াট ইজ ইউর ডিউটি, আপনার কর্তব্য কি। 3টে জিনিস খুব ইম্পর্টেন্ট, হাউ, হোয়াট আর হোয়াই। এই 3টে জিনিস খুব ইম্পর্টেন্ট। আপনার জীবনে 3টে জিনিসের মধ্যে প্রথম কোনটা ইম্পর্টেন্ট? হোয়াই, কেন এই পৃথিবীতে এসেছেন আপনি, রাইট অর নট? যখন হোয়াই যদি আপনার কাছে ক্লিয়ার হয় না, তো জীবনের লক্ষ্যকে আপনি দেখতে পাবেন, আপনার ভিশনকে আপনি দেখতে পাবেন। আমি আলোচনা করছি আমার ইউটিউব চ্যানেলে, আমার ফেসবুক চ্যানেলেও, আমার 4-5 দিনের সেশন করছি, লম্বা সেশন চলবে, সেটা হচ্ছে ডিসকভার ইউর ভিশন। আপনার ভিশনকে চিহ্নিত করুন, আপনি আবিষ্কার করুন আপনার লক্ষ্যকে। পার্সোনালিটি গ্রোথ প্রোগ্রাম করছি, আপনারা দেখুন এই প্রোগ্রামগুলো। বন্ধুরা, গ্যাঁজা খেয়ে ভাং খেয়ে প্রোগ্রাম করছি না, অনেক প্রোগ্রাম, অনেক ট্রেনিং নিয়ে, অনেক পড়াশুনো করে, অনেক জীবনে ইমপ্লিমেন্ট করে, অনেক রেজাল্ট পেয়ে, অনেক এফেক্ট পেয়ে, রেজাল্ট পেয়ে, অনেক সুফল পেয়ে, তারপরেই আমি বলছি। কাজরা ছিলাম, কাজরার মধ্যে পড়া ছিলাম আমি। মানুষের মাথাতে 60,000 চিন্তাভাবনা আসে, 60,000 চিন্তাভাবনার মধ্যে 40,000-এর বেশি চিন্তাভাবনা নেগেটিভ হয়। আজ থেকে 7 বছর 8 বছর আগে না, আমি আপনাদের সঙ্গে যে ক্যামেরা ফেস করে কথা বলছি না, বাড়তো না আমার। 60,000-এর মধ্যে আমি বলবো, প্লিজ বিলিভ মি, 60,000-ই চিন্তাভাবনা নেগেটিভ ছিল আমার জীবনে, 60,000-ই চিন্তাভাবনা নেগেটিভ ছিল। সো বন্ধুরা, প্লিজ বিলিভ মি, নিজেকে খুঁজুন। যে খোঁজে, যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে কিন্তু পায়। আমি বারবার আপনাদের করজোরে কথা বলবো যে ইফ ইউ রেসপেক্ট ইউর টাইম নাও, দেন টাইম উইল রেসপেক্ট ইউর ফিউচার। আবারও বলছি, আই রিপিট ইউ, ইফ ইউ রেসপেক্ট ইউর টাইম নাও, দেন টাইম উইল রেসপেক্ট ইউর ফিউচার। আপনি যদি সময়কে রেসপেক্ট করেন, তাহলে সময় কিন্তু আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে, হ্যাঁ। আর ইফ ইউ ডোন্ট রেসপেক্ট টাইম নাও, দেন টাইম উইল ডিস্ট্রয় ইউর ফিউচার। যদি আপনি সময়কে যদি রেসপেক্ট না করেন, তবে আপনার সময় কিন্তু আপনার ভবিষ্যৎকে ধ্বংস করে দেবে। সো বন্ধুরা, আমার এই লাইভ সেশন কেমন লাগলো? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদাই নিজের খেয়াল রাখবেন। যা বললাম সেগুলো নিজের লাইফে ইমপ্লিমেন্ট করুন। চলুন আমরা সকলে মিলে করি কাজ, হার জিত না হিলাজ। সকলের তরে আগিয়ে যাই, নিজের লক্ষ্যকে খুঁজে বার করি, নিজের লক্ষ্যকে পূরণ করি। ইয়েস, নিজের জন্য নিজেকে খুঁজে বার করি। আবারও দেখা হবে এমনই কোনো সেশনে, গুরুত্বপূর্ণ সেশন নিয়ে। যদি আমার ভিডিও না দেখে থাকেন, তবে শেষ পর্যন্ত দেখুন, আর অন্যান্য ভিডিও আপনারা ভিজিট করুন, দেখুন, অনেক ভ্যালুয়েবল জিনিস পাবেন আপনারা। আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমি বানাই। আমি সর্বদাই আপনাদেরকে জীবনের লক্ষ্যকে নিয়ে কথা বলি, জীবন স্বপ্ন পূরণকে নিয়ে কথা বলি, কী করে আমরা জীবনকে উপলব্ধি করব সেটা নিয়ে কথা বলি, কী করে আমরা আমাদের জীবনকে স্বপ্নকে সাকার করব সেটাকে নিয়ে কথা বলি। সো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে কেমন লাগলো আমার ভিডিও আপনাদেরকে অনুপ্রাণিত করতে পারে কি পারে না, অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। আর হ্যাঁ বন্ধুরা, যদি এখনও পর্যন্ত আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তবে শেয়ারিং ইজ কেয়ারিং। একটা শেয়ার করে দিতে পয়সা লাগে না, কারণ শেয়ার করলে আপনি যে নলেজটা পেয়েছেন সেটা অন্যজন পাবে, অন্যজন শিখতে পারবে, জানতে পারবে। আর আমি আপনাকে আগেও বললাম, যে বোঝে সে কিন্তু খোঁজে, আর যে খোঁজে সে কিন্তু পায়। হ্যাঁ, সে তার লক্ষ্যকে খুঁজে পাবে, আর আপনার সেই উদ্দেশ্যে কোনো না কোনোভাবে আপনারও ভূমিকা থাকবে সেখানে। সো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করুন, আমার অন্যান্য ভিডিওগুলোকে ভিজিট করুন দয়া করে। আর একটা কথা বলবো, যে ইউটিউব চ্যানেল যদি আমার এখন না ভিজিট করে থাকেন, তা মোটিভেশনাল সুজয় বলে ইউটিউব চ্যানেল আছে, সেখানে যান, ভিজিট করুন, ভিডিও দেখুন, আর নিজের লাইফে এনজয় করুন, নিজের লাইফকে আগিয়ে নিয়ে যান, নিজের স্বপ্নকে পূরণ করুন। বিকজ আই অ্যাম উইথ ইউ অলওয়েজ, আমি সর্বদা আপনাদের সাথে আছি। সো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও। যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুকে যদি আপনি নতুন হয়ে থাকেন, যদি ফলো না করে থাকেন, অবশ্যই ফলো করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং লাইভ ভিডিও, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা, আপনাদের পেয়ার, সব কিছুর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তেহে দিল সে ধন্যবাদ, তেহে দিল সে শুক্রিয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।
লাভ ইউ অল।